আচ্ছা দেখো, আমাদের আজকে ভেক্টরের ক্লাস হচ্ছে, কারণ তোমাদের ফিজিক্সের ক্লাস কম্পারেটিভলি একটু কম হয়েছে, কাজে আজকে ফিজিক্সই হচ্ছে। আমাদের এখনকার টপিক হচ্ছে আয়তাকার স্থানাঙ্কে ভেক্টরকে প্রকাশ করা। তো আয়তাকার স্থানাঙ্ক সম্পর্কে তো তোমরা অলরেডি জানোই যে এটা যদি আয়তাকার স্থানাঙ্ক হয়, তাহলে কোনো ভেক্টরকে আমরা আয়তাকার স্থানাঙ্কের মূল বিন্দু থেকে কোনো অঙ্কিত সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি। এতে যেটা হচ্ছে সেটা হলো ভেক্টরের মান হচ্ছে মূল বিন্দু থেকে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যাবে। আর এই দৈর্ঘ্যটাকে ফিক্সড করলে ভেক্টরের মান ফিক্সড হয়, এবং আমরা যদি এই ভেক্টরের যে রেখা দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করলাম, সে রেখার প্রান্তবিন্দু থেকে যদি স্থানাঙ্কের অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে আমরা ভেক্টরের দুইটা কম্পোনেন্ট পাই। এই যে আমরা এই আগের ক্লাসগুলোতে যে লম্বাংশক উপপাদ্য পড়ছি, সেই লম্বাংশক উপপাদ্য অনুসারে আমরা যেটা বলতে পারি, এটা একটা লম্বাংশক, এটা একটা লম্বাংশক। অর্থাৎ ও পি যদি কোনো একটা ভেক্টর হয়, তাহলে এখানে পিএম পিএম এখানে আমরা ওএম সমান যদি আমরা এক্স মনে করি, আর পিএম সমান যদি আমরা ওয়াই মনে করি, তাহলে এক্স কে ভেক্টর বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স অক্ষের উপর এরকম ভাবে একক ভেক্টর চিন্তা করব। এক্স অক্ষের উপর একক দৈর্ঘ্য, কোনো একটা সুবিধা মতো এককে এক্স অক্ষের উপর একক দৈর্ঘ্য, এবং ওয়াই অক্ষের উপর এরকম ভাবে যদি একক দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে আমরা এই বরাবর যে ভেক্টর গুলো, এই বরাবর এই ভেক্টরটাকে আমরা একটা একক ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমরা একক ভেক্টর মনে করব। এটাকে আমরা আই দিয়ে একটা ক্যাপ দিয়ে প্রকাশ করব, আর এটাকে আমরা জে দিয়ে একটা ক্যাপ দিয়ে প্রকাশ করব। তাহলে ধরা যাক এই একক ভেক্টরের ওয়াই সংখ্যক ইউনিট নিয়ে পিএম তৈরি হলো, আর এই একক ভেক্টরের এক্স সংখ্যক ইউনিট নিয়ে ও এম তৈরি হলো। তাহলে আমরা এখন ও এম ভেক্টরকে আমরা লিখতে পারবো এক্স ভেক্টর, আর এই এক্স ভেক্টরকে আমরা লিখতে পারবো আই ক্যাপ এক্স বা এক্স আই ক্যাপ। এক্স ভেক্টর হচ্ছে এক্স সংখ্যক একক ভেক্টর, এক্স অক্ষের দিকে এক্স সংখ্যক একক ভেক্টর, তাহলে এক্স ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ। আর ঠিক একইভাবে পিএম ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ভেক্টর, যেটাকে আমরা বলতে পারি ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা ওপি ভেক্টর, যেটাকে আমরা যে কোনো ভেক্টর আর বলতেছি, আর ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারবো ওএম ভেক্টর প্লাস এমপি। এটা পিএম না, সরি, এটা এমপি ভেক্টর, কারণ এখান থেকে উপরের দিকে যাবে, তাহলে এটা হবে এমপি ভেক্টর। এমপি এমপি লিখবো, এমপি এখানেও আমরা লিখবো এমপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টর ইকুয়ালস টু ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। তাহলে ও এম ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এভাবে আমরা আয়তাকার স্থানাঙ্কে যে কোনো ভেক্টর আর কে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বলতে পারি। কিংবা এই ভেক্টরটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, ওপি ভেক্টরকে যদি আমরা পি ভেক্টর বলি, পি ভেক্টর, তাহলে পি ভেক্টর ইকুয়ালস টু এক্স কে আমরা বলতে পারি পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ।
তাহলে এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো এই ধরনের ভেক্টরের প্রকাশে আমাদের ভেক্টরের যোগ বিয়োগ অনেক সহজ হয়ে যায়। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের একটা ভেক্টর বলা হলো যে ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ। হ্যাঁ এটা লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আমি আর এক্স লিখলাম না, এক্স ওয়াই লিখলাম, তাতে কিছু আসে যায় না। মানে আর ইকুয়ালস টু এক্স ওয়াই এরকম ভাবেও লেখা যায়, আর এক্স আর ওয়াই ও লেখা যায়, পি এক্স পি ওয়াই ও লেখা যায়। এখানেও আমরা এক্স ওয়াই লিখতে পারতাম, কিন্তু যখন আমি একাধিক ভেক্টরের কথা চিন্তা করব তখন এই আলাদা আলাদা সিম্বল গুলা ব্যবহার করব যাতে এক্স ওয়াই গুলো মিলে না যায়। যেমন আমরা যদি বলি ধরো শুধু আর ভেক্টর যখন লিখছি তখন এটাকে আমি এক্স লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন পি ভেক্টর লিখলাম, পি এক্স পি ওয়াই লিখলাম, তার মানে হচ্ছে কিউ ভেক্টরের জন্য আমাকে লিখতে হবে কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ ওয়াই জে ক্যাপ। এতে করে এই এক্স এক্সটা মিলে গেল না আর কি, এরকম আলাদা করে সাবস্ক্রিপ্ট দিয়ে লেখার কারণে আর কি। তো আমরা এখন এটা উদাহরণ দেই যে আমরা যেহেতু লম্বাংশক উপপাদ্য পড়ছি আগে, তো লম্বাংশক উপপাদ্যে ছিল এইগুলাই কিন্তু আসলে লম্বাংশক। এটা হচ্ছে একটা লম্বাংশক, এটা হচ্ছে আরেকটা লম্বাংশক। এখন যদি আমার দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টর দেওয়া থাকে, যেমন এরকম আমরা বলি যে কোনো কোনো একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। এখন যদি বলা হয় a প্লাস টোয়াইস বি ভেক্টর ইকুয়ালস টু কত, তাহলে a প্লাস টোয়াইস বি ভেক্টর, তাহলে a প্লাস টোয়াইস বি ভেক্টর বলতে আমরা বুঝবো এই 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তার সাথে b কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। তাহলে এখান থেকে i এর জন্য হবে, এখানে হচ্ছে 6i আর এখানে হচ্ছে 4i, তার মানে 10i ক্যাপ প্লাস 2j, আর এখানে হচ্ছে মাইনাস 10, তাহলে এটা হলো মাইনাস 8, তার মানে 10i ক্যাপ মাইনাস 10 মাইনাস 8, সরি, মাইনাস 10 প্লাস 8 মাইনাস 8, মাইনাস 8j ক্যাপ, মাইনাস 8j ক্যাপ। তাহলে এইভাবে করে আমরা এই ভেক্টরকে বের করতে পারি। এখন এই যে আয়তাকার ভেক্টর আমরা বললাম, এখানে আমরা ভেক্টরের মান বলতে আমরা কি বুঝি? ভেক্টরের মান, ভেক্টরের মান বলতে আমরা বুঝবো সেই ওপি দৈর্ঘ্যটুকু। তার মানে ভেক্টরের মান বলতে আমরা বুঝবো যে পি ভেক্টরের মান বলতে আমরা বুঝবো স্কোয়ার রুট অফ এইটুকু স্কোয়ার প্লাস এইটুকু স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, তার মানে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে আয়তকার ভেক্টর আমরা এটাকে, এটার আরো প্রেজেন্টেশন আছে। আমরা জাস্ট যদি কোনো একটা বিন্দু দিয়ে এরকম ভাবে একটা স্থানাঙ্ক দিয়ে দেই, তাহলে এটাও আসলে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। এখন লক্ষ্য করো, ভেক্টরের আলোচনার একদম শুরুতে আমি তোমাদেরকে বলছিলাম যে ভেক্টরকে একটা মান দ্বারা প্রকাশ করা যায় না, এবং একাধিক মান হওয়া মানেই যে এখানে একটা ডিরেকশন সেন্স আছে। তুমি লক্ষ্য করো 3, 4 এই দুইটা মান এখানে আছে, এখানে যদিও কোনটা দিক কোনটা মান তুমি আলাদা করে বলতে পারো না, কিন্তু এই দুইটা মানই একই সঙ্গে মান এবং দিক উভয়কেই ইন্ডিকেট করে। 3, 4 দ্বারা যেরকম তুমি মান বুঝতে পারো, ঠিক একইভাবে 3, 4 দ্বারা তুমি দিকও বুঝতে পারো। তুমি যদি পোলার স্থানাঙ্কের কথা তোমার মনে থেকে থাকে, তাহলে তুমি জানো যে এই 3, 4 দিয়ে আমরা এই কোণটাকে বুঝতে পারি, এবং ডেফিনেটলি এই কোণটাই হচ্ছে ভেক্টরের দিক নির্দেশক ব্যাপার। তার মানে ভেক্টরকে আমরা যেভাবেই প্রকাশ করি না কেন, ভেক্টরকে অবশ্যই মান এবং দিকে আলাদা করা যাবে। ভেক্টরের একটা মান বের করা যাবে এবং ভেক্টরের একটা দিকও বের করা যাবে। তো এই হচ্ছে আয়তাকার স্থানাঙ্কে ভেক্টরের দ্বিমাত্রিক কেস আর কি। ঠিক একইভাবে
ভেক্টর ত্রিমাত্রিকও হতে পারে। আমরা যদি এটাকে সেরকম আয়তাকার স্থানাঙ্ক, তুমি যদি তোমার ঘরের ফ্লোর থেকে যে কোনো একটা কর্নারের দিকে তাকাও তাহলে তুমি এরকম একটা দৃশ্য দেখতে পাবা। ফ্লোরের যে কোনো একটা কর্নার, এই কর্নারের দৃশ্যটা হবে এরকম। তাহলে এই দৃশ্যে আমরা এই কর্নার পয়েন্টটাকে যদি আমরা ও বিন্দু মনে করি, তাহলে এটা হচ্ছে ও এক্স, যেটা তোমার দিকে এই পাশে আসছে, যেটা ডান দিকে গেল এটাকে আমরা ও ওয়াই, আর যেটা উপরে গেল সেটাকে আমরা ও জেড মনে করলাম আর কি। তো এখানে সবসময় মনে রাখবা যে আমরা যদি এইভাবে যদি একটা এভাবে যদি একটা হাত চিন্তা করো, তোমরা আমার ছবিটা বুঝতে পারতেছো কিনা জানি না, আমি একটা ডান হাতকে আঁকছি, এটা হচ্ছে ডান হাতের তর্জনী আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। তার মানে ডান হাতের তর্জনীর ডিরেকশন যদি এরকম হয়, তাহলে এই ডিরেকশন হচ্ছে বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন। এটাকে আমরা ডান হাতি নিয়ম বলি। নিয়ম। এখন তুমি খেয়াল করো, তুমি যদি ডান হাত দিয়ে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে এভাবে ইন্ডিকেট করো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে থাকবে। ডান হাত থেকে এক্স অক্ষের থেকে ওয়াই অক্ষের দিকে যদি এই তর্জনী সেট করো, তাহলে এই জেড অক্ষটা উপরের দিকে থাকবে। তো এই ডানহাতি বিধিটা হচ্ছে ভেক্টরের ত্রিমাত্রিকতা বোঝানোর নিয়ম। ত্রিমাত্রিক ভেক্টরের এক্স ওয়াই জেড বা ত্রিমাত্রিক স্থানাঙ্কে এক্স ওয়াই জেড আঁকার নিয়ম হচ্ছে এটা, যে এক্স থেকে ওয়াই এর দিকে যদি আমরা ডানহাতি ঘূর্ণন চিন্তা করি, ডান হাতের তর্জনীকে ইন্ডিকেট করি যদি এক্স থেকে ওয়াই এর দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলি জেড এর দিকে যাবে। কিংবা আমরা আরেকটা নিয়ম চিন্তা করতে পারি। তুমি যদি এইভাবে কল্পনা করো যে এখানে একটা স্ক্রু আছে, একটা স্ক্রু, এভাবে করে যদি আমরা একটা স্ক্রু আছে চিন্তা করি, একটা স্ক্রু, এরকম প্যাচের স্ক্রু, একটা স্ক্রুকে যদি আমরা এইভাবে ঘুরাই, তাহলে স্ক্রুটা উপরের দিকে যাবে, খুলে যাবে। তোমরা একটা বয়ম বা যে জিনিসগুলোকে প্যাচ দিয়ে খুলতে হয় সেটা দিয়ে তুমি লক্ষ্য করে দেখতে পারো। তুমি যদি এদিক থেকে এদিকে ঘুরাও, তাহলে এটা উপরের দিকে যাবে। তাহলে ডানহাতি স্ক্রু বিধি বা ডানহাতি বিধি অনুসারে এক্স ওয়াই জেড কে ইন্ডিকেট করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা এইভাবে এক্স ওয়াই জেড কে ইন্ডিকেট করলাম। এরপর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কে যে কোনো ভেক্টরকে প্রকাশের জন্য আমরা যেটা করব সেটা হলো, এই কর্নার পয়েন্ট থেকে তুমি কল্পনা করো তোমার ঘরের তোমার দূরবর্তী কোনো কর্নার থেকে তুমি একটা সুতাকে এরকম ভাবে টেনে ধরলা, একটা সুতা এরকম ভাবে স্পেসে টেনে ধরলা। তাহলে টেনে ধরার পর ওই সুতার প্রান্ত থেকে, ওই সুতার প্রান্ত থেকে, এই প্রান্তটা মনে করো এখানে কোনোভাবে তুমি ফিক্সড করে কেউ একজনকে ধরে রাখতে বললা, বা মনে করো এইভাবে করে একটা লাঠি আছে, এই লাঠিটা হচ্ছে আমার ভেক্টর। এখন এই লাঠির প্রান্ত থেকে আমরা কি করলাম, প্রথম একটা লম্ব আঁকলাম ফ্লোরে, প্রথম ফ্লোরে একটা লম্ব আঁকলাম। তারপর ফ্লোরের যে পাদবিন্দু যেখানে লম্বটা যোগ হলো, সেই পাদবিন্দু থেকে
আমরা আবার এই কর্নারে আরেকটা লম্ব আঁকলাম। তাহলে স্পষ্টত আমরা বুঝতে পারি এটা একটা 90 ডিগ্রি কোণ, আর ওই কর্নারে এটাও 90 ডিগ্রি কোণ, আর এটাও 90 ডিগ্রি কোণ। এই প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, আবার যেহেতু এখান থেকে ফ্লোরে আমরা লম্ব আঁকছি, কাজে এই কোণটাও ডেফিনেটলি ফ্লোরের উপরে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এখন যদি আমরা ওই কর্নার থেকে এই লম্বের পাদবিন্দু পর্যন্ত আরেকটা রেখা আঁকি, তাহলে আমরা এই কোণটাকেও 90 ডিগ্রি বলতে পারবো। এই কোণও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এখন আমাদের মূল ভেক্টর ধরে নিলাম ওপি হচ্ছে আমাদের ভেক্টর ওপি। তাহলে ওপি কে আমরা একটা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এখান থেকে এতটুকু মানে হচ্ছে যেটা ওয়াই বরাবর যাবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা রেখা আঁকলাম। এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে এক্স, সরি এটুকু হচ্ছে এক্স, এটুকু হচ্ছে এক্স, এই দুটোকুই এক্স হবে। সরি, আমরা এটা ওয়াই হবে হলো আমার এইখান থেকে এতটুকু, এই যে ওয়াই অক্ষ বরাবর এই এতটুকু হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এটুকু এক্স, তাহলে এইটুকু যদি ওয়াই হয় তাহলে এটুকুও ওয়াই হবে, এটুকু হচ্ছে ওয়াই। আর এখান থেকে উপরের দিকে যেটুকু গেল সেটা হচ্ছে জেড, জেড। তাহলে দেখো, আমরা বলতে পারি ভেক্টরের বহুভুজ বিধি অনুসারে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু যাওয়ার পর আমার লব্ধি ভেক্টর হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারবো, আমরা এগুলো একটু নাম দেই, এ বি তারপর হচ্ছে পি। তাহলে আমরা বলতে পারবো ওপি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। তাহলে আমরা ও এ ভেক্টরকে আমরা এখানেও এরকম এই অক্ষ বরাবর একক ভেক্টর যদি চিন্তা করি, যেটাকে আমরা বলতেছি আই ক্যাপ, এই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলতেছি জে ক্যাপ, আর এই জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলতেছি কে ক্যাপ। তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারবো এক্স আই ক্যাপ প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারবো ওয়াই জে ক্যাপ প্লাস বিপি ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারবো জেড কে ক্যাপ। অর্থাৎ এই ভেক্টরটার মান হচ্ছে জেড, আর সরি জেড, আর এই ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। আই জে কে এরা প্রত্যেকেই একক ভেক্টর। একক ভেক্টর মানে হচ্ছে একটা নির্দিষ্ট মানের ভেক্টরকে আমরা একক ভেক্টর মনে করি, কিন্তু এদেরকে আমরা আলাদা আলাদা নাম দিচ্ছি এই জন্য, কারণ হচ্ছে আই এবং জে, আই পারপেন্ডিকুলার টু জে, দেখতেই পাচ্ছ এই যে আই ভেক্টর এবং জে ভেক্টর পরস্পর লম্ব, জে ভেক্টর এবং কে ভেক্টরও পরস্পর লম্ব। দ্যাট ইজ আই ভেক্টর পারপেন্ডিকুলার টু জে ভেক্টর and j vector perpendicular to k vector and k vector perpendicular to I vector। এখানে i j কে প্রত্যেকের সাথে লম্ব, এবং সর্বোচ্চ আমরা এরকম ভাবে তিনটা রেখাকেই প্রত্যেকের সাথে লম্ব হিসাবে আঁকতে পারি। এর চেয়ে বেশি রেখাকে কিন্তু আমরা এরকম পরস্পর লম্ব হিসাবে আঁকতে পারি না। আচ্ছা, এখন আমরা আরেকটু চিন্তা করি, এই y এর আরো যদি এই দিকে এক্সটেনশন দেখাই, আর এই এক্স এর যদি ওই দিকে এক্সটেনশন দেখাই, ওইদিকে এক্স এর এক্সটেনশন দেখাইলাম, এটা পি এর সাথে কিছুটা মিলে গেছে, মানে কিন্তু আসলে এই পিটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে ওইদিকে নিচে। আর জেড এরও যদি আমরা এইদিকে এক্সটেনশন দেখাই, তাহলে বুঝতে হবে এই যে এই এক্সটেনশন ওয়াই এর, জেড এরও যদি এরকম নিচের দিকে এক্সটেনশন দেখাই, তাহলে বুঝতে হবে এদিকে নিচের দিকে ঋণাত্মক, ওইদিকে এক্স ঋণাত্মক, এবং এদিকে হচ্ছে ওয়াই এর ঋণাত্মক দিক আর কি।
অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ এক্স, ওইদিকে নেগেটিভ এক্স, এদিকে পজিটিভ ওয়াই, ওইদিকে নেগেটিভ ওয়াই, উপরের দিকে পজিটিভ জেড, নিচের দিকে নেগেটিভ জেড। তাহলে এইভাবে করে আমরা যে কোনো ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানে যে কোনো ভেক্টরকে আমরা এরকম তিনটা দিক দিয়ে প্রকাশ করতে পারি, মানে তিন রকমের ভেক্টরের কম্বিনেশনে আমরা প্রকাশ করতে পারি, এবং যারা প্রত্যেকেই লম্বাংশক, এটাও একটা লম্বাংশক, এটাও একটা লম্বাংশক। অর্থাৎ আমি তোমাদেরকে আগে বলছি যে যে ভেক্টরগুলো দিয়ে কোনো একটা ভেক্টর তৈরি হয় তারা যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ ভেক্টরের উপাংশগুলো যদি পরস্পর লম্ব হয়, তাহলে তারা হচ্ছে লম্বাংশক। এই এই তিনটাও কিন্তু আসলে লম্বাংশক, কারণ এরা প্রত্যেকেই ওপি এর উপাংশ, কিন্তু এই উপাংশগুলো প্রত্যেকে লম্ব বলে এদেরকে আমরা লম্বাংশক ভেক্টর বলি। ঠিক ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রেও যদি আমরা ভেক্টরের যোগ বিয়োগ করি তখন এরকম করব, একই দিকের কম্পোনেন্টস গুলাকে যোগ করব। যেমন আমার যদি বলা হয় পি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এরপর কিউ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে এখানে যদি আমি পি এবং কিউ ভেক্টরকে যোগ করি তাহলে নিয়ম হলো এই আই এর অংশগুলাকে এদেরকে যোগ করতে হবে, এদেরকে যোগ করতে হবে, এদেরকে বিয়োগ করতে হবে। ঠিক বিয়োগের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও আমরা গুণের ব্যাপারটাতে পরে আসবো। তাহলে ভেক্টরের যোগ বিয়োগ আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশের মাধ্যমেও করতে পারবো। এখন ইন জেনারেল আমরা সমস্ত ভেক্টরকে ত্রিমাত্রিক ভেক্টরই মনে করব সব ভেক্টরই ত্রিমাত্রিক ভেক্টর। যদি তার মধ্যে কে অ্যাবসেন্ট থাকে তখন তারা অটোমেটিক্যালি দ্বিমাত্রিক ভেক্টর হয়ে যাবে। যেমন লক্ষ্য করো যে আমরা যদি বলি যে একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর আমরা এরকম বললাম পি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর কিউ ভেক্টর ইকুয়ালস টু কে ক্যাপ। তাহলে এই দুইটা ভেক্টরকে কিন্তু আমাদের ত্রিমাত্রিকতায় চিন্তা করতে হবে, কারণ আই এবং জে হচ্ছে একটা প্লেনে, এক্স ওয়াই প্লেনে, কে হচ্ছে আরেকটা প্লেনে। হ্যাঁ, সো এটা কিন্তু ত্রিমাত্রিক ভেক্টর। আমরা এই ত্রিমাত্রিক কাঠামো দিয়ে আমরা এই ভেক্টরকে চিন্তা করব। অর্থাৎ আই জে কে থাকলে আমরা বুঝবো সব ত্রিমাত্রিক কাঠামো, আর যদি শুধু আই এবং জে থাকে তখন সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর। এখন এই ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের মান কি হবে, আমরা এই লাইনটা মুছে ফেললে আমাদের একটু ছবিটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো ভেক্টরের মান কি হবে। ভেক্টরের মান ত্রিমাত্রিক ভেক্টরে যেমন আমরা যদি বলি পি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ। দ্বিমাত্রিকে যেরকম ভেক্টরের মান ছিল পি ভেক্টরের মান ইকুয়ালস টু হচ্ছে স্কয়ার রুট অফ পি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই সরি পানি খাবো। আমাকে একটু কুসুম গরম পানি দাও তো। তাহলে পি ভেক্টরকে যেরকম আমরা দ্বিমাত্রিকের ক্ষেত্রে এরকম লিখছি, ত্রিমাত্রিকের ক্ষেত্রেও ব্যাপারটা হবে, ত্রিমাত্রিকের ক্ষেত্রে এরকম পি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার প্লাস পি জেড স্কয়ার হবে। কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। দেখো এই ত্রিভুজটা ও এ বি ত্রিভুজটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা যদিও 90 ডিগ্রির মতো, এটা তো আমরা পাশ থেকে দেখতেছি বলে একটু তেসরা দেখা যাওয়ার কারণে এটা 90 ডিগ্রি হলেও এটাকে 90 ডিগ্রির চেয়ে কম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা এভাবে বলতে পারবো যে ও বি স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। আবার দেখো আমরা যদি ওপিবি ত্রিভুজটার কথা চিন্তা করি, ওপিবি, তাহলে ওপিবি এর মধ্যে এখান থেকে আমরা যেটা বলছিলাম পি বিন্দু থেকে ফ্লোরের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, আর এটা হচ্ছে ফ্লোরের উপরে আরেকটা রেখা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ও বিপিও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারবো ওপি স্কয়ার
ইকুয়ালস টু OB স্কয়ার প্লাস BP স্কয়ার। তাহলে OB স্কয়ার বলতে আমরা OA স্কয়ার প্লাস AB স্কয়ার বুঝবো। OB স্কয়ার প্লাস BP স্কয়ার। এখন দেখো OA হচ্ছে x কম্পোনেন্ট বা x উপাংশ, AB হচ্ছে y উপাংশ, আর BP হচ্ছে z উপাংশ। তাহলে এটাকে সরাসরি আমরা লিখতে পারবো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে OP বলতে আমরা বুঝবো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখান থেকেই আমরা এই জিনিসটাকে লিখছি যে p ভেক্টর ইকুয়ালস টু px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার। তো এই হচ্ছে মোটামুটি আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ করা। এখন আমরা আরেকটা টপিক একটু আলোচনা করব। যেমন এখন যদি তোমাদেরকে কোনো ভেক্টর এরকম ভাবে দেওয়া থাকে, এটা নিশ্চয়ই তোমাদের অপরিচিত মনে হবে না। যেমন তোমাকে বলা হলো a ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এরপর b ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এরপর c ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এরকম ভাবে ABC তিনটা ভেক্টর দেওয়া হলো। এখন যদি আমাকে বলে যে a ভেক্টর প্লাস 2b ভেক্টর মাইনাস c ভেক্টর ইকুয়ালস টু কত, এটা নির্ণয় করো। তাহলে আমরা যেটা করব সেটা হলো a ভেক্টর, আমরা এটাকে একবারে একটু চিন্তা করতে পারি। প্রত্যেকের i নিলাম, i নিলে আমরা বুঝতে পারতেছি a ভেক্টরের অংশটা একবারই আসবে, তাহলে 4 হবে। b ভেক্টরের অংশটা দুইবার আসবে, তার মানে হচ্ছে -2 × 2, তার মানে -4 হবে। b ভেক্টরের i এর সাথে কম্পোনেন্টটা দুইবার আসবে, দ্যাট ইজ 2b। আর c ভেক্টর একবার বিয়োগ হবে, তার মানে 1 প্লাস আমরা এটাকে লিখতেছি, এটা ইকুয়ালস টু যেটা হবে। তারপরে হলো যে হচ্ছে এই অংশটা, তাহলে j এর ক্ষেত্রেও কি হবে -3, b দুইবার আসবে তার মানে +5 প্লাস 10, আর c একবার বিয়োগ হবে, -2 প্লাস k ভেক্টর ইনটু k ক্যাপ ইনটু এটা k ক্যাপের ক্ষেত্রেও আমরা যদি এটাকে ইয়ে করি, যে হলো ঠিক একইভাবে k এর ক্ষেত্রেও কি হবে, k এর ক্ষেত্রে হলো a একবার আসবে, b দুইবার যোগ হবে, a একবার তার মানে 2, b দুইবার যোগ হবে, b এর অংশ দুইবার তার মানে 2, আর c একবার বিয়োগ হবে -9। তাহলে আমরা এই ভেক্টরটা পেয়ে গেলাম i ক্যাপ 4 - 4 0, তার মানে -i ক্যাপ, -1 মানে -i ক্যাপ, তারপরে -3 -2 প্লাস 10, 10 - 5 হচ্ছে প্লাস 5j ক্যাপ, তারপর -9 প্লাস 4 -5k ক্যাপ। তাহলে এভাবে করে আমরা যে কোনো ভেক্টরের, দেখো এখানে আমি একই সঙ্গে যোগ এবং বিয়োগের এক্সাম্পল দেখালাম। ভেক্টরের যোগ বিয়োগ আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কে যদি ভেক্টরকে প্রকাশ করা থাকে, আমরা ভেক্টরের যোগ বিয়োগকে এভাবে প্রকাশ করতে পারবো। আচ্ছা, স্যার একটা মিনিট স্যার এভাবে আমরা ত্রিমাত্রিক আয়াতাকার ভেক্টরের যোগ বিয়োগ গুলা করতে পারবো, ঠিক আছে। এবং এখন আমরা একটু দেখি যে একক, আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, প্রশ্ন করো। স্যার -i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস k ক্যাপ, হ্যাঁ 5k ক্যাপ স্যার, এখান থেকে স্যার আমরা স্যার বলতে পারি স্যার x অক্ষে স্যার x এর স্থানাঙ্ক স্যার -1, y হ্যাঁ এর হ্যাঁ স্থানাঙ্ক ডেফিনেটলি, +5, হ্যাঁ ডেফিনেটলি। যেমন এই z যে এর স্থানাঙ্ক ভেক্টরটা, -5। ধরো এই পুরো ভেক্টরটাকে যদি আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, কিউ ভেক্টর ইকুয়ালস টু এটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এরকমও বলতে পারি, কিউ ভেক্টরকে এটাও একটা প্রেজেন্টেশন, -1 5 -5।
মানে এটার সুবিধাটা হচ্ছে যে এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, শুধু তার স্থানাঙ্কগুলো ইন্ডিকেট করে এটাকে আমরা আবার লিখতে পারবো -1 i ক্যাপ, তার মানে -i ক্যাপ প্লাস 5 j ক্যাপ -5 k ক্যাপ। ঠিক আছে, হ্যাঁ তুমি ঠিকই বুঝছো, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। মানে এটা হলো, এটার x কম্পোনেন্ট হচ্ছে -1, y কম্পোনেন্ট হচ্ছে +5, z কম্পোনেন্ট হচ্ছে -5। ঠিক আছে, এই হচ্ছে এই ভেক্টর, এবং এটার মান বের করতে পারবো আমরা ডেফিনেটলি। যদি বলা হয় কিউ ভেক্টরের মান কত, কিউ ভেক্টরের মান কত, তাহলে আমরা এটাকে √1 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে এগুলাকে যোগ করলে 25 25 50 প্লাস 51 √51 হচ্ছে কিউ ভেক্টরের মান। এখন একক ভেক্টর নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, কিন্তু এমনিতে একক ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝি এটা আমরা একটু আবার আলোচনা করি। একক ভেক্টর কি? একক ভেক্টর জিনিসটা হচ্ছে যে কোনো ভেক্টর যদি আমরা বলি পি, সেই ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি সেটাকেই বলে একক ভেক্টর। এখন যদি বলা হয় কিউ ভেক্টরের দিকে একক ভেক্টর, এটাকে আমরা বলি পি এর দিকে একক ভেক্টর। এটা কিন্তু তোমরা 9-10-এ শিখে আসছো, এটাকে আমরা বলি পি এর দিকে একক ভেক্টর। এখন যদি আমরা বলি কিউ এর দিকে একক ভেক্টর, এই কিউ এর দিকে একক ভেক্টরকে অনেক সময় স্মল কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং উপরে ক্যাপ দেওয়া হয়। তাহলে স্মল কিউ ইকুয়ালস টু, আমরা এরকম বললাম, কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিউ ভেক্টরের মান। তাহলে কিউ ভেক্টর বলতে আমরা এই পুরো ভেক্টরটাকে লিখবো -i ক্যাপ প্লাস 5 j ক্যাপ -5 k ক্যাপ ডিভাইডেড বাই এটার মান √51। তাহলে এই ভেক্টরটার মান কিন্তু এক এককই হবে। তোমরা ইচ্ছা করলে চেক করে দেখতে পারো যে ভেক্টরের মান নির্ণয়ের পদ্ধতি অনুসারে তুমি যদি এইটাকে, যেমন এটার এটার আলাদা আলাদা কম্পোনেন্ট কি হবে, আলাদা আলাদা কম্পোনেন্ট হবে -1/√51i প্লাস 5/√51j -5/√51k। তুমি যদি এই অংশ এই অংশ এই অংশ আলাদা আলাদা করে স্কোয়ার করে যোগ করো তাহলে ডেফিনেটলি এটা 1 হবে। 1 হওয়ারই কথা, কারণ এই যে √51 51 51 স্কোয়ার করে যদি যোগ করি আমরা এরকম লিখবো √1/√51, তাহলে এটা হয়ে যাবে 1/51 প্লাস এটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 25/51। পরবর্তীতে এটার স্কোয়ারও হয়ে যাবে 25/51। তাহলে দেখো ওই যে 25 25, তার মানে √51/51 ইকুয়ালস টু 1। মানে যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে, দিয়ে যদি বলে যে সেই ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে ভেক্টরের দিকে একক ভেক্টর বলতে আমরা বুঝবো এই ভেক্টরকে। তার মানে আমরা এটা ফর্মুলা আকারে বলতে পারি যে কোনো একটা ভেক্টর যদি পি হয়, পি ইকুয়ালস টু pxi ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস pz k ক্যাপ হলে আমরা বলবো পি এর দিকে একক ভেক্টর। একক ভেক্টর সমান হবে পি ভেক্টর, দ্যাট ইজ এখানে আমরা উপরে pxi প্লাস pyj প্লাস pzk ডিভাইডেড বাই px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার, এটার স্কয়ার রুট। এটা হচ্ছে একক ভেক্টর, এবং একক ভেক্টরকে বিভিন্ন সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এখন পি ভেক্টরের জন্য আমরা এরকম স্মল পি বলতে পারি এবং উপরে ক্যাপ দিতে পারি। কখনো কখনো তোমাদের বইতে দেখবা যে একক ভেক্টরকে এরকম একটা সিম্বল ইটা দ্বারাও প্রকাশ করা হয়, ইটা ক্যাপ। ইন জেনারেল একক ভেক্টরকে ইটা ক্যাপ দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, তো একক ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে একক ভেক্টরের দিক থাকবে এবং তার মান হবে এক একক। হ্যাঁ বলো মুসা, প্রশ্ন করো। মুসা প্রশ্ন করো। pxi ক্যাপ মানে কি স্যার?
এক্স অক্ষের দিকে পি বিন্দুর উপাংশ স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষের দিকে পি বিন্দুর না, এক্স অক্ষের দিকে পি ভেক্টরের উপাংশ, ওয়াই অক্ষের দিকে পি ভেক্টরের উপাংশ, জেড অক্ষের দিকে পি ভেক্টরের উপাংশ। আর এই তিনটা উপাংশ যোগ করে আমরা টোটাল পি ভেক্টর পাই, যেটা আমরা আগেই আলোচনা করছি এখানে। ঠিক আছে, এই যে এটা পি ভেক্টরের উপাংশ, পি ভেক্টরের উপাংশ, পি ভেক্টরের উপাংশ। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, এটা হচ্ছে জেড অক্ষের দিকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আয়তাকার স্থানাঙ্কে ভেক্টরকে প্রকাশ করা। তো এই জিনিসটা আমরা জানলে পরবর্তীতে আমরা ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারবো। যেমন একটা উদাহরণ দিই, একটা অঙ্ক করি আমরা, যে আমরা লিখবো, ধরা যাক বলা হলো এ বি ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 9k ক্যাপ। এরপর বিসি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন বলা হলো 2ac ভেক্টর ইকুয়ালস টু কত। এখন দেখো আমরা ত্রিভুজ বিধি থেকে যেটা বলতে পারি সেটা হলো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর, তাই না? তাহলে এসি ভেক্টর ইকুয়ালস টু কত মানে হচ্ছে তোমাকে এবি ভেক্টর আর বিসি ভেক্টরকে যোগ করতে হবে। তাহলে আমরা যেটা করব, এই দুইটা ভেক্টরকে যোগ করে জাস্ট 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, এভাবে। আর তোমরা এমনিতেও অবস্থান ভেক্টর সম্পর্কে 9-10-এ তোমাদের কিছু ধারণা আছে, সেই ধারণাগুলো যদি মনে থাকে তাহলে এই ভেক্টরের যোগ, ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ এবং সেটার যোগ বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যা তোমরা করতে পারবা। আমি আজকে আজকে ভেক্টরের ক্লাসটা আমি এখানে শেষ করে দিব। আগামী ক্লাসে আমরা ভেক্টরের গুণ সম্পর্কে জানবো। ভেক্টরের গুণ, এটা আমাদের আগামী ক্লাসের টপিক। হ্যাঁ, তো তোমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্কের উপর তোমাদের বইতে যে আলোচনা আছে সেই আলোচনাগুলো তোমরা আরেকটু ভালো করে পড়বা, এবং কিছু উদাহরণ বইতে মনে হয় তোমাদের যার যার বইতে থাকবে, সেই উদাহরণগুলো সলভ করার চেষ্টা করবা, এবং এর মধ্যে